এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবর জানাই, একাদশ দ্বাদশে নিয়োগের চূড়ান্ত তালিকা, বিষয়ভিত্তিক চূড়ান্ত প্যানেল প্রকাশের তোড়জোড়। ইতিমধ্যেই শেষ কিছু বিষয়ের ইন্টারভিউ প্রক্রিয়া, সেই সব পরীক্ষার মেধা তালিকা প্রকাশ করবে এসএসসি। কথা বলবো, সোমরাজ রয়েছে সঙ্গে। সোমরাজ, কি জানা যাচ্ছে, কবে এই মেধা তালিকা প্রকাশ হবে? দেখো, যেটা সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, স্কুল সার্ভিস কমিশন এবার চূড়ান্ত প্যানেল বা চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করতে চলেছে। তুমি জানো, ইতিমধ্যে একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার ইন্টারভিউ প্রক্রিয়া নিচ্ছে এসএসসি। সেখানে দেখা গেছে এখনো পর্যন্ত 4 থেকে 5টি বিষয় ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করে ফেলেছে এসএসসি। বাংলা, ইংরেজি, কমার্স, কম্পিউটার সায়েন্স সহ আরও কয়েকটি বিষয় ইন্টারভিউ প্রক্রিয়া ইতিমধ্যেই শেষ করেছে। যে বিষয়গুলির ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গেছে সেই বিষয়গুলির মেধা তালিকা এবার স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করতে চলেছে। সুপ্রিম কোর্টের গাইডলাইন রয়েছে বা নির্দেশ রয়েছে 31শে ডিসেম্বরের মধ্যে নিয়োগ প্রক্রিয়া শেষ করতে হবে। সুপ্রিম কোর্টে সেই গাইডলাইন মেনেই এবার সব বিষয়ের একসাথে মেধা তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করছে না। যে বিষয়গুলির ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গেছে সেই বিষয়গুলির মেধা তালিকায় স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করতে চলেছে। চলতি মাসের তৃতীয় সপ্তাহে বাংলা এবং ইংরেজি একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের এই দুই বিষয়ের মেধা তালিকা স্কুল সার্ভিস কমিশন প্রকাশ করতে চলেছে বলে স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে। ইতিমধ্যেই এসএসসি আইনজীবীদের মতামত নিয়েও ফেলেছে। এবং তোমাকে জানিয়ে রাখি, সুপ্রিম কোর্টের যে নির্দেশিকা ছিল, নির্দেশ ছিল যে 31শে ডিসেম্বরের মধ্যে নবম, দশম ও একাদশ দ্বাদশের শিক্ষক নিয়োগের প্রক্রিয়া শেষ করতে হবে। স্কুল শিক্ষা দপ্তর সূত্রে জানা যাচ্ছে সুপ্রিম কোর্টে দেওয়া সময়সীমার মধ্যে সেই নিয়োগ প্রক্রিয়া শেষ করা সম্ভব নয় এবং তার জন্য সুপ্রিম কোর্টের কাছে অতিরিক্ত সময় চাইতে চলেছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তর। কারণ নবম দশমের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হলেও এখনো ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হয়নি। সেক্ষেত্রে স্কুল শিক্ষা দপ্তর মনে করছে নবম দশমের শিক্ষক নিয়োগ প্রক্রিয়া শেষ করতে আরও 1.5 থেকে 2 মাস সময় লেগে যাবে। আর সেই কারণে সুপ্রিম কোর্টের কাছে রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে খুব শীঘ্রই আবেদন করা হচ্ছে যাতে যে সময়সীমা ছিল 31শে ডিসেম্বর সেই সময়সীমা বাড়িয়ে আরও 2 মাস করা হোক ন্যূনতম। তার কারণ রাজ্য সরকার মনে করছে 31শে ডিসেম্বর মধ্যে গোটা নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়া সম্ভব নয়। ইতিমধ্যেই সেই আবেদনের প্রস্তুতিও চূড়ান্ত পর্যায়ে কিছুদিনের মধ্যেই সেই আবেদন করা হবে। কিন্তু স্কুল শিক্ষা দপ্তর সূত্রে যেটা জানা যাচ্ছে, একাদশ দ্বাদশে শিক্ষক নিয়োগের চূড়ান্ত প্যানেল প্রকাশ করে দেওয়া হবে। যে বিষয়গুলির ইন্টারভিউ প্রক্রিয়া শেষ করেছে এসএসসি ইতিমধ্যেই বাংলা এবং ইংরাজি, যে দুটি বিষয়ের জন্য সব থেকে বেশি আবেদন রয়েছে, সব থেকে বেশি শূন্যপদ রয়েছে, সেই দুটি বিষয়েরই প্যানেল এসএসসি প্রকাশ করে দেবে। চলতি মাসেরই তৃতীয় সপ্তাহে এই প্যানেল প্রকাশ করে দেওয়া হবে এসএসসির তরফে এবং তারপরেই কমার্স, কম্পিউটার সায়েন্স এই বিষয়গুলিরও প্যানেল প্রকাশ করে দেওয়া হবে। 11-12 অর্থাৎ একাদশ দ্বাদশে নিয়োগের মোট 35টি বিষয় রয়েছে। যে 35টি বিষয় ইন্টারভিউ প্রক্রিয়া পরিচালনা করছে এসএসসি রিজিয়ন ভিত্তিক। আর সেখানেই দেখা যাচ্ছে যে যে বিষয়গুলির ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে যাবে সেই বিষয়গুলিরই প্যানেল ধাপে ধাপে প্রকাশ করে দেওয়া হবে। অর্থাৎ একসাথে সব বিষয়ের প্যানেল প্রকাশ করবে না এসএসসি। ইতিমধ্যেই নীতিগতভাবে সেই সিদ্ধান্ত নিয়ে নেওয়া হয়েছে এবং বাংলা ও ইংরেজি বিষয়ের যে চূড়ান্ত প্যানেল প্রকাশ করা হবে তাতে কোনো বাধা নেই বলে স্কুল শিক্ষা দপ্তরের আধিকারিকরা বলছেন। এবং সেই কারণেই চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই ধাপে ধাপে প্যানেল প্রকাশ করা শুরু হবে। এই প্যানেল প্রকাশের পরেই কিন্তু যারা প্যানেলে আসবেন তাদের কাউন্সিলিং প্রক্রিয়া শুরু হবে। অর্থাৎ কোন কোন স্কুলে তারা চাকরি নিতে চান, সেক্ষেত্রে এসএসসি মনে করছে বা স্কুল শিক্ষা দপ্তর মনে করছে যে আগামী বছরের শুরুতেই বাংলা বা ইংরেজি বিষয়ে যে প্যানেল প্রকাশ করা হবে সেক্ষেত্রে যারা নিয়োগ হবে। অনেক ধন্যবাদ সোমরাজ। সিইও দফতরে ফের বিএলওদের বিক্ষোভ, অবস্থানে উপস্থিত অসুস্থ বিএলওরা, অ্যাম্বুলেন্সে করে অবস্থানে অসুস্থ বিএলওরা। কথা বলবো বিশ্বজিতের সঙ্গে। বিশ্বজিৎ, যে বিএলওরা অসুস্থ হয়ে পড়েছিলেন এসআইআর এর কাজ করতে করতে, তারাও আজকের এই অবস্থানে তারা আজ বিক্ষোভ দেখাচ্ছেন, কি তাদের দাবি? দেখো, দেবাশিস দাস একজন বিএলও, তিনি তার কাজ করার আগে থেকেই অসুস্থ ছিলেন এবং তারপর এই কাজ করতে তিনি সিইও দপ্তরে বারবার যোগাযোগ করেন। তিনি অসুস্থ, তার এই কাজের চাপ তিনি নিতে পারছেন না, তা সত্ত্বেও তাকে সেই কাজ করে যেতে হচ্ছিল এবং সেই কারণে এই অতিরিক্ত চাপ সামলাতে না পেরে তার ব্রেন স্ট্রোক হয় এবং তাকে এসএসকেএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল এবং আজ তার চিকিৎসকেরা তাকে
ফিজিওথেরাপি নিতে বলেছেন এবং সেই চিকিৎসকদের অনুমতি নিয়ে শেষ পর্যন্ত তার পরিবারের লোকজন আজ অ্যাম্বুলেন্সে করেই বাড়ি নিয়ে যাওয়ার আগে সিইও দপ্তরে এসে হাজির হন। কারণ বারবার সিএস দপ্তরে যোগাযোগ করা পরেও সিইও দপ্তর থেকে এবং যারা AERO আছেন তারা কাজের চাপ দিচ্ছিলেন, প্রেসার দিচ্ছিলেন যে কাজ দ্রুত শেষ করতে হবে। আর এই কারণেই তারা অসুস্থ দেবাশিস দাসকে অ্যাম্বুলেন্সে করেই হাসপাতাল থেকে অর্থাৎ একেবারে SSKM থেকে সরাসরি নিয়ে আসেন সিইও দপ্তরের সামনে। যদিও সিইও দপ্তরে তারা অভিযোগ জমা দিতে গেলেও সেটা রিসিভিং সেকশনে দেওয়া হয়। কোনো সিইও দপ্তর থেকে কোনো প্রতিনিধি দেবাশিস দাসকে অ্যাম্বুলেন্সের সামনে শুয়ে থাকলেও তাকে দেখতে আসেননি। এই নিয়েও ক্ষোভ প্রকাশ করেছেন বিএলও অধিকার রক্ষা কমিটি। তাদেরও সদস্যরা গিয়েছিলেন এবং তারা দাবি জানাচ্ছেন যে এই বিএলও যিনি অসুস্থ হয়ে পড়েছেন দেবাশিস দাস, তার উপযুক্ত ক্ষতিপূরণ দিতে হবে এবং তাকে এই কাজের চাপ থেকে মুক্তি দিতে হবে। অর্থাৎ যে সমস্ত বিএলওরা এইভাবে অসুস্থ হয়ে পড়ছেন তাদেরকে একদিকে যেমন ক্ষতিপূরণ, অন্যদিকে কাজের চাপ থেকে মুক্তি, এই দাবিতে বিএলও অধিকার রক্ষা কমিটি। ব্রেন স্ট্রোক হয়েছিল না, তার এনার পিজিকে অ্যাডমিট করানো হলো। তার থেকে কি হলো, আবার যদি ইনি কাজ করতে পারছেন না তাহলে ওনার মানে ERO তার সাথে সুপারভাইজার ফোন করে বলছে এদেরকে কেন কাজ হচ্ছে না কেন। তিনি বলছে আমি আমার বাবাকে নিয়ে এখন অস্বস্তি হয়ে বসে আছি, আপনি কাজ আপনার লজ্জা লাগে না? তখন বলছে তাহলে স্যালারিটা বন্ধ করে দেবো। তার মানে নানা রকম হুমকি ধুমকি। এটা কি মানে মানুষের ব্যক্তি হিসাবে কোনো জিনিস নয়। একটু ব্রেন স্ট্রোক, তার সঙ্গে উনি প্যারালাইজ। আপনি বলছেন বিএলওরা ড্রামা করছে, তাই এটা কি ড্রামা? ওনারা প্রথম থেকেই আমার যখন বাবা ব্রেন স্ট্রোক হয়েছিল ফার্স্ট থেকে ওনারা কখনোর জন্য করেনি, খবরও নেয়নি, কখনো আপডেটও দেখেনি যে কী হয়েছে, কোন কন্ডিশনে রয়েছে, সিরিয়াস কন্ডিশন কেমন রয়েছে। তো ওখান থেকে দেখতে গেলে ওনাদেরকে আমি দায়ভার দিতে চাই, তার জন্যই আমি পিটিশন জমা দিয়েছি। ওনার সাথে দেখা হয়নি আমার, কিন্তু আমি রিসিভিং কাউন্টারে জমা দিয়েছি। 15 লাখ। SIR সামনে, পিছনে NRC। কোচবিহারের সভায় তোপ মমতার। NRC মানি না হুঙ্কার তৃণমূল নেত্রীর। ডিটেনশন ক্যাম্প হবে না দাবি মমতার। তোমরা এখন হাঁটি হাঁটি পা পা করে যাও আর বাংলাকে ভুলে যাও। যতই চক্রান্ত করো, SIR সামনে, পেছনে NRC মানি না, মানবো না। ডিটেনশন ক্যাম্প হবে না, মানুষ বিতাড়িত হবে না, নিশ্চিন্তে থাকুন। হিন্দুরা যদি গলার মালা হয়, রাজবংশীরা আমার গলার মালা। তপশিলীরা যদি আমার গলার মালা হয়, আদিবাসীরা আমার গলার মালা। বৌদ্ধরা যদি আমার গলার মালা হয়, সংখ্যালঘুরাও আমার গলার মালা। আমি কাউকে বিভেদ করতে দিই না। বিভেদকে রুখবো, বাংলাকে ঐক্যবদ্ধ রাখবো। পঞ্চানন বর্মার গায়ে হাত দিয়ে, পায়ে হাত দিয়ে শপথ করে বলছি, আমরা রক্ষা করব বাংলাকে, রক্ষা করব বাংলাকে, রক্ষা করব বাংলাকে। SIR আলোচনায় গরম সংসদ। SIR প্রতিবাদে এককাট্টা বিরোধীরা। SIR করানোর আইনি অনুমতি নেই কমিশনের। তালিকায় গড়মিলের অভিযোগ এলে পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন। রাজ্য জুড়ে SIR করানো এখতিয়ার নেই দাবি কংগ্রেস সাংসদ মনীষ তিওয়ারির। SIR এখতিয়ার নিয়ে প্রশ্ন কল্যাণ বন্দ্যোপাধ্যায়েরও। SIR आलोचनाয় गरम संसद। SIR प्रतिबादे एककाट्टा विरोधीरा। कई प्रदेशों में SIR हो रहा है, पर मैं बहुत जिम्मेदारी से यह बात कह रहा हूं कि चुनाव आयोग के पास कानूनी तौर पर SIR करवाने का कोई औचित्य नहीं है। ना संविधान में, ना कानून में स्पेशल इंटेंसिव रिवीजन का कोई प्रावधान है। ये सिर्फ एक अख्तियार चुनाव आयोग को दिया गया था कि अगर किसी क्षेत्र में कोई गड़बड़ी है इलेक्टोरल रोल के साथ, कोई मतदाता सूची ठीक नहीं है, तो उसको ठीक करने के लिए आप पूरे बिहार के लिए SIR नहीं कर सकते, आप पूरे केरल के लिए SIR नहीं कर सकते, आप पूरे पश्चिम बंगाल के लिए SIR नहीं कर सकते। सरकार को चुनाव आयोग से वो जो कारण है उनको अपने संज्ञान में लेकर
सदन के पटल पर रखना चाहिए। Election Commission is saying all the time, I have a superintendent's power, I can do anything. But with respect, I am saying, power of superintendents cannot override the power enacted by this parliament under any act under Article 326. The Election Commission may at any time, for reasons to be recorded, direct a special revision of the electoral roll for any constituency or part of a constituency in such manner as it may think fit. If a constituency is there, we can't read here constituencies. We cannot read this state. How invoking the power under Article 21, Sub-Article 3, entire country, this SIR is going on. সোনাগাছিতে এসআইআর ক্যাম্প, যৌনপল্লীতে কমিশনের এসআইআর ক্যাম্প, এসআইআর সংক্রান্ত জটিলতা মেটাতে এই ক্যাম্প পরিদর্শনে আসেন সিইও মনোজ আগরওয়াল, ক্যাম্পে যান স্থানীয় বিধায়ক শশী পাঁজা। এখানে হিয়ারিং হবে, আমাদের কাছে আমরা জানি কিরকম করতে হবে, আমরা ইনকোয়ারি করার পরে দেখবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া আছে, চাই লিঙ্কেজ হবে না হবে, চাই পেপার আছে কি আছে, আমরা চেষ্টা করবো লোকাল ইনকোয়ারি করার পরে ওটা অন্তর্ভুক্ত করার জন্য যদি যোগ্য আছে। প্রায় 3600 লোক আছে যেখানে নন নেই, তারপরে ফর্ম 6 তো 1000 লোক আসবেন যে ফর্ম 6 আছে যেটা প্রথমবার অন্তর্ভুক্ত হবে। ইনভিটেশন ফর্ম তো ওই পাবে যে আপনার 27/10/2025 তালিকাতে আছে, যে ফর্ম 6 ভরবে ওটা তো ড্রাফট পাবলিকেশন পরেই করতে পারবে, 12 ডকুমেন্ট আছে, তারপরে भी আমরা দেখবো এক্সেপশন কেসেস আমরা করতে পারি। প্রত্যেক লোকের ডেমোক্রেটিক রাইট যে আছে ওটা প্রোটেক্ট করবো, এটা আমাদের কাজ আছে, আমরা প্রত্যেককে অন্তর্ভুক্ত করে চেষ্টা করবো যে যোগ্য আছে। কোনো প্রকৃত নাগরিক যেন বাদ না যায়, এখানেও আমরা তাই জন্য একটু ঘুরে যাচ্ছি এবং এই ক্যাম্পগুলোর মধ্যে যাতে কোনো প্রকৃত নাগরিক মহিলা এখানে যাতে বাদ না যায়, এই ক্যাম্পে তারা যাতে আসতে পারে, তাদের জন্য সেই জায়গাটাও আমাদের করে দিতে হবে। তারা এই দেশের নাগরিক এবং এখানে এই ওয়ার্ডে থাকেন, এই ওয়ার্ডের নাগরিক। কোনো ডিটেনশন ক্যাম্প ইত্যাদি এইগুলো যেটা আছে এগুলো কিছু হবে না। হিয়ারিং এ যদি ডাকে আমরাও সেটা নিশ্চিতভাবে দেখব যে বিগত সমস্ত নির্বাচনে আমরা তো দেখছি বছর পর বছর তারা এখানে আছে, বাদ তো করতে পারে না এভাবে।